আমেরিকার স্কুলে যে কি বিচ্ছিরি কোয়ালিটির লাঞ্চ সরবরাহ করা হয়, সে গরুতেও খাবে না। 100 জনকে জিজ্ঞেস করা হলে একজন বলছিল যে হ্যাঁ আমি জোরান মামদানিকে চাই। একটা অহিংস বিপ্লব যেন নিউ ইয়র্ক শহরে ঘটে গেল। জোরান মামদানি যখন প্রথম দাঁড়ায় তখন সে তার নিজের কতগুলো প্ল্যাকার্ড তৈরি করে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সে বলছে যে তুমি আমার সঙ্গে 1 মিনিট কথা বলবে, তোমার কি 1 মিনিট সময় আছে। ম্যাজিকটা কি কি জন্য মানুষ তাকে এত ভোট দিয়ে দিল? ইয়াং আমেরিকা জেগে উঠছে এবং সেই ইয়াং আমেরিকার প্রতিনিধি বিভিন্ন জায়গাতে যারা দেখা যাচ্ছে, নিউ ইয়র্ক শহরে তার প্রতিনিধি হচ্ছেন জোরান মামদানি। চোরাস্রোত আমেরিকাতে চিরকাল চলে এসছে, যাকে কর্পোরেট আমেরিকা নির্মমভাবে দমন করেছে, তারা জোরান মামদানির পাশে এসে দাঁড়িয়েছে। 1 তারিখের পর থেকে তিনি সেই কাজটা করতে পারবেন এবং সেই কাজটা করতে গেলে কি কি সমস্যার মুখোমুখি হতে হবে তাকে? Good morning, New York City. Thank you. নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আজকের আমাদের এই অনুষ্ঠানটা ভীষণভাবে ফোকাসড, আর কয়েক ঘন্টার মধ্যেই বিশ্বের ইতিহাসে একটা নজিরবিহীন কাণ্ড হতে চলেছে। আপনারা সবাই জানেন, নিউ ইয়র্কের ভোটাররা, নিউ ইয়র্ক শহরের ভোটাররা একজন ভারতীয় বংশোদ্ভূত যুবককে নিউ ইয়র্ক শহরের মেয়র পদে নির্বাচিত করেছেন, যিনি আর কয়েক ঘন্টা পরেই 1 জানুয়ারি তিনি মেয়র পদে আনুষ্ঠানিকভাবে তিনি বসবেন। এই মানুষটি সম্পর্কে আমরা আগেও বলেছি। তার তিনি শুধু ভারতীয় বংশোদ্ভূত মানুষ তাই নন, তার প্রতিশ্রুতি ছিল সাধারণ মানুষের জন্য, এবং তিনি নিজেকে সোশ্যালিস্ট বলে পরিচয় দিতে ভালোবাসেন। আমেরিকার মতো একটা ধনতন্ত্রের দেশে এবং তার নিউ ইয়র্ক শহরে তার এই যে মেয়র পদে আসার, তার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন যে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, অ্যাফোর্ডেবল লাইফস্টাইলের জন্য, সেইটা কতটা তিনি করতে পারবেন এবং তার কি কি সমস্যা তাকে সম্মুখীন হতে হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব আর একজন নিউ ইয়র্কের বাসিন্দা ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আপনারা পার্থবাবুকে আমার অনুষ্ঠানে আগেও দেখেছেন, আজকেও কিন্তু তাকে আমরা একেবারে নিউ ইয়র্ক শহরের এবং জোহরান মামদানি নিয়েই আলোচনা করার জন্য আজকে আমরা অনুরোধ জানিয়েছি। আপনারা তার কাছ থেকে নিউ ইয়র্ক শহর সম্পর্কে জানবেন, জোহরান মামদানি সম্পর্কে জানবেন, তার কারণ তিনি খুব ঘনিষ্ঠভাবে মামদানির প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন। শুধু তাই নয়, তিনি একেবারে নিউ ইয়র্ক শহরের শ্রমিকদের সঙ্গে কাজ করেছেন, শ্রমিকদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সমাজবিজ্ঞানী তো বটেই, তিনি তার সঙ্গে তার বহুমুখী, তিনি লেখক, আরো অনেক তার পরিচয় আছে। তো সমস্ত কিছু আমরা এত অল্প পরিসরে আমরা সেগুলো আনছি না। আমরা শুধু পার্থবাবুকে আজকের অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং দর্শকদের পক্ষ থেকে। পার্থবাবু, আপনার আজকে আমরা আলোচনাটার মূল যে ইয়েটা আমরা সেটা বেঁধে নিলাম, সেটা হচ্ছে জোহরান মামদানি এবং নিউ ইয়র্ক শহর। আপনি কি মনে করেন যে প্রতিশ্রুতিগুলো তিনি দিয়ে তিনি আজকে এই মানুষের আস্থা অর্জন করেছেন, ভোটে জিতেছেন, 1 তারিখের পর থেকে তিনি সেই কাজটা করতে পারবেন এবং সেই কাজটা করতে গেলে কি কি সমস্যার মুখোমুখি হতে হবে তাকে? হ্যাঁ, আহ, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আমাকে ডাকার জন্য অনেক ধন্যবাদ, প্রথমেই জানিয়ে রাখি। আহ, এই আলোচনাটা এই কারণে আহ, এত বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যে আমাদের দেশে মিডিয়া এবং এস্টাবলিশমেন্ট, কর্পোরেট হাউস যেগুলো আছে, প্রচার যন্ত্র বা সিনেমা, বলিউড, টলিউড ইত্যাদি, তাদের মাধ্যমে একটা ধারণা সৃষ্টি করা হয়েছে যে আমেরিকা হচ্ছে একটা স্বপ্ন রাজ্য। দেশ। হ্যাঁ, স্বপ্নের দেশ। আর আহ, ওই যে সিস্টেমটা, এই সিস্টেমটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সিস্টেম। এই যে দুটো সম্পূর্ণ ভ্রান্ত ধারণা খুব সুকৌশলে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এটা ওই আমার গুরু অধ্যাপক নোম চমস্কির বিখ্যাত যে টার্ম আছে, ম্যানুফ্যাকচারিং কনসেন্ট বা গণসম্মতি উৎপাদন, তার একটা অংশ। অথচ আমরা যারা অন্যভাবে আমেরিকায় জীবন কাটিয়েছি, আমি 1985 থেকে আজকে 2025
40 বছর আমি আমেরিকায় কাটালাম। প্রথমে 15 বছর স্টুডেন্ট হিসেবে কাটিয়েছি, ছাত্র হিসেবে, তারপরে অধ্যাপক, গবেষক, এবং শেষকালে রাস্তায় নেমে কাজ করা অ্যাক্টিভিস্ট হিসেবে, শ্রমিক শিক্ষক হিসেবে আমি কাটিয়েছি। আমার এবং অভিজ্ঞতা শেষকালে একেবারে জোহরান মামদানির প্রচারের মধ্যেও আপনি ছিলেন, তার হয়ে ক্যাম্পেইনও করেছেন। জোহরান মামদানির প্রচারের কথাটা একটু বলি। সেটা হচ্ছে যে 2024-এর সেপ্টেম্বর অক্টোবর নাগাদ জোহরান মামদানি ঘোষণা করেন যে তিনি মেয়রের জন্য দাঁড়াচ্ছেন, এবং সেই সময় কেউ তাকে সিরিয়াসলি নেয়নি, কারণ একটা 33 বছরের ছেলে, তার নামও কেউ ঠিকভাবে উচ্চারণ করতে পারে না। আম, সে কোথা থেকে এসছে কেউ জানে না। সে একটা নিউ ইয়র্কের অ্যাসেম্বলি মেম্বার, সে একটা ছোট্ট জায়গা থেকে নির্বাচিত একজন প্রতিনিধি, এইটুকুই তার পরিচয়। কিন্তু তার কোনো একটা বিশাল নিউ ইয়র্কের অর্থনীতিতে বা রাজনীতিতে, যেখানে সারা পৃথিবীর লোকেরা যাচ্ছে সেখানে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে, যেখানে ওয়াল স্ট্রিটের মতন অতি ধনিক শ্রেণীর যে কর্পোরেট হাউসগুলো, সেগুলো সেখানে রয়েছে আমাদের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে, যেখানে সমস্ত মিডিয়া, বড় বড় মিডিয়ার হাউসের, নিউ ইয়র্ক টাইমস, সিএনএন, এবিসি, এনবিসি, সমস্ত বড় বড় মিডিয়া হাউসের হেডকোয়ার্টার, হ্যাঁ, একদম সেই ধনতন্ত্রের বলা যেতে পারে, একদম মানে উৎসস্থল, কেন্দ্রস্থল পীঠস্থান, হ্যাঁ। ধনতান্ত্রিক সমাজের। হ্যাঁ, সেইখানে কি করে এমন একজন নির্বাচিত হতে পারে যে প্রথম থেকেই গণতান্ত্রিক সমাজবাদ বা ডেমোক্রেটিক সোশ্যালিজমের কথা বলছে, হ্যাঁ। এবং আক্ষরিকভাবে জোহরান মামদানি যখন প্রথম দাঁড়ায়, তখন সে তার নিজের কতগুলো প্ল্যাকার্ড তৈরি করে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সে বলছে যে তুমি আমার সঙ্গে 1 মিনিট কথা বলবে, তোমার কি 1 মিনিট সময় আছে? ওকে পাশ কাটিয়ে লোকে চলে যাচ্ছে, কারণ কেউ তাকে চেনেও না, এবং তাকে কেউ সিরিয়াসলি নিচ্ছে না। এবং 1%, তার তখন সার্ভে করে দেখা গেছে যে তার জনপ্রিয়তার রেটিং ছিল 1%, অর্থাৎ 100 জনকে জিজ্ঞেস করা হলে একজন বলছিল যে হ্যাঁ, আমি জোহরান মামদানিকে চাই। তো এই 1% থেকে তার যাত্রা শুরু হয়, এবং একটা অদ্ভুত একটা যাত্রার মধ্যে দিয়ে সে কয়েক মাসের মধ্যে হাজার হাজার ইয়াং ছেলেমেয়েকে অনুপ্রাণিত করে। এবং শেষকালে দেখা গেল যে 2024-এর, 2025-এর নভেম্বরে যখন আসল নির্বাচনটা হলো, তখন তার পাশে এসে দাঁড়িয়েছে 1 লক্ষেরও বেশি মার্কিন যুবক যুবতী, হ্যাঁ। তার মধ্যে বহু শ্বেতাঙ্গ ছেলেমেয়ে আছে, কৃষ্ণাঙ্গ ছেলেমেয়ে আছে, আমাদের মতো বাদামি চামড়ার মানুষ আছে, ইমিগ্রেন্টরা আছে, মুসলিমরা আছে, হ্যাঁ। এমনকি প্যালেস্টিনিয়ানদের পক্ষ থেকে যেরকম তার হয়ে ক্যাম্পেন করেছে, সেরকম এক শ্রেণীর যারা খুব উদারপন্থী ইহুদি নিউ ইয়র্ক শহরে আছে। মনে রাখতে হবে যে নিউ ইয়র্কে কিন্তু পৃথিবীর সবচাইতে বেশি ইহুদিরা ইহুদি থাকে। সব। হ্যাঁ, মানে এবং তারা ইসরায়েলে যত অনেকেই বেশ ধনী, ভীষণ ভয়ঙ্কর ভাবে ধনী, ধনকুবের বলা যায়। বিশাল, হুম। তারাও পর্যন্ত অনেকে, একটা বিরাট অংশ জোরানকে সমর্থন করেছে। এবং একটা, কি বলবো, একটা সবার চোখের সামনে একটা অহিংস বিপ্লব যেন নিউ ইয়র্ক শহরে ঘটে গেল আমাদের চোখের সামনে, যেখানে জোরান মামদানির মতো একটা 34 বছরের যুবক, যার মা আম, মীরা নায়ারের মতন একজন অত্যন্ত আহ, স্বনামধন্য চিত্র পরিচালক, এবং বাবা হচ্ছেন একজন মুসলিম, হ্যাঁ, মেহমুদ মামদানি, তিনি কলাম্বিয়া ইউনিভার্সিটির অ্যানথ্রোপোলজির প্রফেসর। তাদের ছেলে, যে উগান্ডা থেকে আমেরিকায় এসেছিল 5 বছর 6 বছর বয়সে, এখানে সে প্রতিষ্ঠিত হয়ে, এখানে সে ইংরেজি শিখে, আমেরিকার রাজনীতি সম্পর্কে প্রথম থেকে তার কৌতূহল ছিল তার, এবং গরিবদের পাশে দাঁড়িয়ে লড়াই করার যে একেবারে ছোটবেলা থেকে তার মা বাবার কাছ থেকে যে অনুপ্রেরণা সে পেয়েছিল, সেটাকে সম্বল করে সে আজকে আমেরিকাতে একটা একটা নিঃশব্দ বিপ্লব সে ঘটিয়ে দিতে সমর্থ হলো। এবং তাবড় তাবড় বিশাল বিশাল কর্পোরেট হাউস ফান্ডেড, হ্যাঁ, তাদের নেতা, তাদের সমস্ত লোকেদেরকে হারিয়ে দিয়ে, মিডিয়ার উপহাস, অবজ্ঞা
উপেক্ষা করে সে নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হলো। এটা সত্যি আমার চোখের সামনে একটা ঘটে যাওয়া একটা এইটা আশ্চর্য এইটা ঘটনা। একটা অলৌকিক, প্রায় ম্যাজিক বলা যেতে পারে, একটা অলৌকিক কাণ্ড যার কোনো অর্থ বল নেই, যার যে সেখানকার জন্মের বেশ কয়েক বছর পরে এসে তার পরিবার ওখানে থিতু হয়েছে, সেই রকম একটা জায়গা থেকে, এবং যে শ্বেতাঙ্গ নয়, যার যে আফ্রিকা থেকে এসেছে এবং ভারতীয় বংশোদ্ভূত, একজন গুজরাটি বাবা এবং মীরা নায়ারের মতো একজন নামী মহিলার সন্তান, সে এরকম একটা অলৌকিক কাণ্ড কি করে করলো? আপনি তো খুব কাছ থেকে দেখছেন, মানে এই ম্যাজিকটা কি, কি জন্যে মানুষ তাকে এত ভোট দিয়ে দিল, যাকে আপনি বলছেন 1%, যার প্রথম দিকে জারিয়েছিল, সে অর্ধেকের বেশি ভোট পেয়ে গেল মানুষের। এই কাণ্ডটা কি করে আপনি চোখের সামনে দেখলেন নিউ ইয়র্ক শহরে? আপনি হ্যাঁ, কিভাবে, এটা কারণ কেন হলো? কারণ আমি আমি যেমন 27শে ডিসেম্বর আনন্দবাজার পত্রিকায় আমার উপসম্পাদকীয়তে আমি লিখেছি যে তিনটে চারটে কারণ ছিল। একটা কারণ হচ্ছে যে ইয়াং ছেলে মেয়েদের, বিশেষ করে যারা পিপুল অফ কালার যাদেরকে বলা হয়, অর্থাৎ যারা সংখ্যালঘু, বা যারা লাটিনো, বা আমাদের মতো যারা দক্ষিণ এশিয়ার, বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে যারা গেছে, হ্যাঁ, এবং যারা বিশেষ করে ইসরায়েলের যে গাজায় যে ভয়াবহ গণহত্যা, তার বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছে, তাদের একটা বিশাল জনসমর্থন জোরান মামদানি পেয়েছে। এটা হচ্ছে 1 নম্বর জিনিস। হ্যাঁ, এবং এই মুহূর্তে সারা পৃথিবীতে, আমাদের দেশের মিডিয়া কখনো বলে না, এই মুহূর্তে সারা পৃথিবীতে প্যালেস্টাইনের পক্ষে এবং ইসরায়েলের এবং নেতানিয়াহুর এই নির্মম গণহত্যার বিরুদ্ধে একেবারে জনজোয়ার শুরু হয়েছে। হ্যাঁ, এবং তার ধাক্কায় পৃথিবীতে বহু শাসক, যারা ইসরায়েলকে এতদিন সমর্থন করে এসছে, তারা দুবার ভাবছে যে এত কোটি কোটি মানুষের তাদের যে বিক্ষোভ, সেইটাকে উপেক্ষা করা আর সম্ভব হবে কিনা। তো এই জিনিসটা আমেরিকাতেও বিশালভাবে হয়েছে, এবং আমরা গত 1 বছর ধরে আমরা আমেরিকাতে এই জনজোয়ারটা দেখছি। আমি যেখানে এখন অবসর নেওয়ার পরে, যেখানে আমি মাঝে মাঝে গিয়ে বিনা বেতনে পড়াই, খালি পড়াতে ভালো লাগে বলে, সেই ব্রুকলিন কলেজে আমি দেখেছি যে পুরো কলেজ প্রদক্ষিণ করে হাজার হাজার ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে কেবলমাত্র এই গাজার গণহত্যার বিরুদ্ধে। তার মধ্যে আমাদের মতন দেশের প্রবাসী লোকেরা যেমন আছে, একেবারে পিওর হোয়াইট শ্বেতাঙ্গ আমেরিকান বা আফ্রিকান আমেরিকান, যাদেরকে ব্ল্যাক বলি আমরা, তারাও আছে। এটা একটা আমেরিকাকে এখন সারা পৃথিবীর মতো আমেরিকাকেও ভাসিয়ে নিয়ে যাচ্ছে। তার একটা বিরাট জনসমর্থন জোরান মামদানি পেয়েছে। এই আন্দোলনের সুফলটা সে পেয়েছে। নাম্বার 2 হচ্ছে এই যে ডেমোক্রেটিক সোশ্যালিজমের যে কনসেপ্ট, যেটা নিউ ইয়র্ক শহরে বা আমেরিকার বিশেষ করে বড় বড় জায়গাতে চিরকালই ছিল, কিন্তু মিডিয়া তাকে রিপ্রেস করে রেখেছিল, তাদের কথা মানুষকে জানতে দেয়নি। এই হিলারি ক্লিন্টনের ক্যান্ডিডেট হওয়ার সময় থেকে বার্নি স্যান্ডার্সের মতন একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা, তার পাশে যেভাবে আমেরিকাতে কোটি কোটি মানুষ এসে দাঁড়িয়েছিল, যারা আমেরিকার ধনবৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে, যারা আমেরিকার যুদ্ধ এবং বিশ্বব্যাপী আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছে, যারা আমেরিকার ভেতরে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে যারা লড়াই করেছে, যারা বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে, যারা ইসলামোফোবিয়ার বিরুদ্ধে যারা লড়াই করেছে, এবং যারা লেবার ইউনিয়নের পক্ষে, শ্রমিক ইউনিয়নের পক্ষে যারা এতকাল ধরে লড়াই করে আসছে বিভিন্ন জায়গায়। নার্সেস ইউনিয়ন আছে, আমি যে ইলেকট্রিক্যাল ওয়ার্কার্স ইউনিয়নে আমি 14 বছর পড়িয়েছি, তারা আছে। টিচার্স ইউনিয়ন আছে, যারা স্যানিটেশন ওয়ার্কার তাদের ইউনিয়ন আছে। হ্যাঁ, এরকম নিউ ইয়র্ক শহর বা লস অ্যাঞ্জেলেস বা শিকাগোর মতন, হিউস্টনের মতন বড় বড় জায়গাতে এই যে জনজোয়ার, এই শ্রমিক আন্দোলনের যে একটা ভেতরে ভেতরে সুপ্ত একটা নদীস্রোত, চোরাস্রোত আমেরিকাতে চিরকাল চলে এসছে, যাকে কর্পোরেট আমেরিকা নির্মমভাবে দমন করেছে, তারা জোরান মামদানির পাশে এসে দাঁড়িয়েছে। আর পরিবেশ, ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে যারা লড়াই করে যাচ্ছে, যারা পরিবেশ রক্ষার পক্ষে যারা যারা লড়াই করে যাচ্ছে, তারা জোরান মামদানির পাশে এসে দাঁড়িয়েছে। এবং ডেমোক্রেটিক সোশ্যালিজমের যে কনসেপ্ট, যেটার কথা আমাদের দেশের মানুষকে একদম জানতেই কখনো দেওয়া হচ্ছে না, সেটা হচ্ছে আমরা চরম ফার লেফট কমিউনিজম আমরা চাই না,
আমরা পুঁজিবাদকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিতে আমরা চাই না, কিন্তু আমরা দুইয়ের মধ্যে একটা সমন্বয় সাধন করতে চাই, ব্যালেন্স করতে চাই, যাতে নিয়ন্ত্রিত পুঁজিবাদ যাতে সাধারণ মানুষের পাশে থাকে এবং তাদের জীবনে খাদ্য, রুটি রুজি, তাদের চিকিৎসা, তাদের পরিবেশ, তাদের শিক্ষা, এগুলো নিয়ে মানুষের পাশে থাকে। এই যে কনসেপ্টটা, যে কনসেপ্টটা আজকে ইউরোপের বিভিন্ন দেশে আছে, নেহেরুর নাম অস্ট্রেলিয়া। মামদানি বলেছেন, নেহেরুর কনসেপ্টের সঙ্গে এই ডেমোক্রেটিক সোশ্যালিজমের অনেকটা মিল এই পাওয়া যাচ্ছে। এইবারে এইবারে তিনি জয়লাভ করার পরে তিনি প্রথম যে ভাষণ দিয়েছিলেন, তাতে জোরান জওহরলাল নেহেরুর সেই 1947 সালের 15ই আগস্টের ভাষণ থেকে উদ্ধৃতি দিয়েছেন, যেটা আমাদের মতন মানুষের কাছে একটা বিরাট একটা আলাদা কি বলবো, একটা ভিন্ডিকেশন। মানে আমরা যে কথাগুলো এতকাল ধরে বলে আসছি, ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, এই যে কথাগুলো আমরা বলে আসছি, এবং কর্পোরেট ইন্ডিয়া যেভাবে মানুষকে শোষণ করছে এবং একেবারে মানে লুটপাট করে নিয়ে দেশের অর্থনীতিটাকে একেবারে নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, তার বিরুদ্ধে আমেরিকাতে এই ধরনের মানুষ, যারা আমেরিকার সেই নৈরাজ্যের বিরুদ্ধে যারা লড়াই করছে, তারা কিন্তু সবাই একটা বিরাট সংখ্যক মানুষ, তারা কিন্তু নিউ ইয়র্কে আছে, কিন্তু তাদের কথা, তাদের কোনো নেতা বা তাদের কোনো একটা মুখ এতদিন পর্যন্ত আমরা নিউ ইয়র্ক শহরে দেখতে পাইনি। এবার এই প্রথম দেখতে পেলাম, এবং ইয়াং যে, বারবার করে যেটা বলছি, ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা কিন্তু এগিয়ে আসছে এবং তারা জোরান মামদানির পাশে এসে দাঁড়িয়েছে এই কারণে। এবং সে যে ইস্যুগুলোর কথা বলেছে, যেমন অস্বাভাবিক ধনী দরিদ্রের বৈষম্য, আমাদের দেশের মানুষ জানেই না যে আমেরিকাতে কি ভয়ঙ্কর দারিদ্র্য আছে, কারোর কোনো ধারণাই নেই। আমার একটা বই আছে, আমি বলছি, বিজ্ঞাপনের জন্য নয়, এমনি মানুষকে পড়তে বলছি, আমেরিকা স্বপ্নপুরী না হত্যাপুরী। আসল আমেরিকার গল্প অত্যন্ত সহজ ভাষায়, বাংলা ভাষায় আমি লিখেছি, ভিরাসত বার করেছে। তাতে আমি দেখিয়েছি আমেরিকার ধনবৈষম্য, যেখানে মানুষ তার টাকা নিয়ে কি করবে বুঝতে পারছে না। তাদের 10টা বাড়ি, 50টা গাড়ি, তাদের ছেলেমেয়েরা প্যারিসে ছুটি কাটাতে যাচ্ছে, তারা সারা আমেরিকায় তাদের কতগুলো যে বিলাসবহুল প্রাসাদ আছে তার ঠিক নেই। সেই নিউ ইয়র্কে একই রাস্তাতে হার্লেমের মতন, ইস্ট হার্লেমের মতন জায়গায়, সাউথ ব্রঙ্কসের মতন জায়গায়, ইস্ট ব্রুকলিনের মতন জায়গায়, এই সমস্ত জায়গায় মানুষ ধুঁকছে। মানুষের অভাব, মানুষের অশিক্ষা, মানুষের স্বাস্থ্যহীনতা। কোভিডের সময়, করোনার সময় আমেরিকাতে সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মানুষ, 12 লক্ষ 13 লক্ষ মানুষ আমেরিকাতে মারা গেছে, সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি। এই হচ্ছে আমেরিকার চিকিৎসা সংকট। আমেরিকার সমস্ত পৃথিবীতে যতগুলো যাকে বলা হয় প্রথম বিশ্বের দেশ যতগুলো আছে, প্রত্যেকটা দেশের মধ্যে আমেরিকার অবস্থা সবচাইতে খারাপ, সমস্ত দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে, চিকিৎসার দিক থেকে, ধনবৈষম্যের দিক থেকে, ওবেসিটির দিক থেকে, টিন প্রেগনেন্সির দিক থেকে, স্কুল ড্রপ আউটের দিক থেকে, পুলিশ ব্রুটালিটির দিক থেকে, মানে সমস্ত দিক থেকে, প্রাইভেট প্রিজন, জেলে লক্ষ লক্ষ মানুষ পড়ছে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে ইয়াং আমেরিকা জেগে উঠছে, এবং সেই ইয়াং আমেরিকার প্রতিনিধি বিভিন্ন জায়গাতে যারা দেখা যাচ্ছে, নিউ ইয়র্ক শহরে তার প্রতিনিধি হচ্ছেন জোরান মামদানি। এবং এই নির্বাচনটা এই কারণে এত বেশি তাৎপর্যপূর্ণ, সুব্রতদা, যে জানতে হবে, বুঝতে হবে যে নিউ ইয়র্ক শহর হচ্ছে সারা পৃথিবীর মধ্যে যতগুলো দেশ আছে, সব দেশের মধ্যে মাত্র 4-5টা দেশের পরেই টোটাল একটা দেশের যা বাজেট, তার থেকে নিউ ইয়র্ক শহরের বাজেট বেশি। অর্থাৎ নিউ ইয়র্কের মেয়র হওয়া মানে হচ্ছে একটা পৃথিবীর একটা বৃহত্তম একটা দেশের বাজেট তোমার হাতে এসে পড়লো। এবার সেইটা নিয়ে তুমি কি করবে? বড়লোকদের বিলিয়ে দেবে, তাদের ট্যাক্স মকুব করবে, তাদের আরও বিলাসিতা করতে উৎসাহ দেবে, আর নাকি ওই ট্রাম্পের মতন রিসর্ট তৈরি করবে সমস্ত জায়গাতে, সমস্ত নদী, তারপরে পরিবেশ সমস্ত ধ্বংস করে দিয়ে জঙ্গল কেটে নিয়ে এখানে আদানিদের মতন সেইটা করবে? না সেই টাকা দিয়ে তুমি সাধারণ মানুষের উন্নতির জন্য কাজে লাগাবে, তাদের স্কুলের ব্যবস্থা করে দেবে, তাদের জন্য সাইকেলের ব্যবস্থা করে দেবে, তাদের জন্য পরিবেশ উন্নতির ব্যবস্থা করবে, চিকিৎসার ব্যবস্থা করবে, ফ্রি বাসের ব্যবস্থা করবে, ভালো লাঞ্চে স্কুলে যাতে একটু ভালো খেতে পায়। আমেরিকার স্কুলে যে কি বিচ্ছিরি কোয়ালিটির
লাঞ্চ সরবরাহ করা হয়, সে যে মানে সে গরুতেও খাবে না। হ্যাঁ, এই সব জিনিসগুলোর বিরুদ্ধে মানুষের এতদিনের যে আবেগ, যে আক্রোশ, যে আন্দোলন, তার একটা রাজনৈতিক মুখ দিয়েছে, তার একটা ভয়েস বা কণ্ঠ দিয়েছে জোরান মামদানি। এই জন্য সে বিজয়ী হয়েছে। পার্থবাবু, একটা প্রশ্ন এখানে আসে, যেখানে আপনি বলছেন এতদিন ধরে নিউ ইয়র্কের যেভাবে শহরটা চলেছে, এত বড় বাজেট যেভাবে ব্যবহৃত হয়েছে, জোরান মামদানি তার পুরো ব্যাপারটাকে উল্টে দিতে চাইছেন, মানে প্রতিশ্রুতি তাই দিয়েছেন যে সাধারণ মানুষের জন্য অ্যাফোর্ডেবল হাউজিং, সাধারণ মানুষের জন্য ফ্রি বাস সেবা, এই যে স্কুলে ভালো মিড ডে মিল, এই সমস্ত তার যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি পালন করতে গেলে কি কি বাধা, কি কি অসুবিধার সম্মুখীন হতে হবে? একটা বড় বাধা তো ছিল ট্রাম্প, তো তাকে একদম প্রথম থেকেই তাকে কমিউনিস্ট টমিউনিস্ট বলে গালাগালি দিয়েছেন। তারপরে তো মানে তার দলের লোকরা জেহাদি পর্যন্ত বলেছে তাকে, জঙ্গি জেহাদি সবই বলেছে, এবং ফান্ড বন্ধ করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। এই অবস্থায় কি করে তিনি ম্যানেজ করবেন এই যে তার প্রতিশ্রুতি, এবং সেটা কি তিনি পারবেন? আপনি নিউ ইয়র্ক শহরের বাসিন্দা হিসেবে কি মনে করেন? এইটা এক কথায় বলা খুব শক্ত। মানে নিউ ইয়র্ক শহরের একটা নিজস্ব বাজেট আছে, এবং যেটা আমি আগেই বললাম যে নিউ ইয়র্ক শহরে পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তিরা থাকে। উনি বলেছেন, জোরান মামদানির অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, তার ক্যাম্পেন প্রমিস ছিল যে সে নির্বাচিত হলে ধনীদের ওপরে ট্যাক্স কিছুটা বাড়ানো হবে। কারণ আমেরিকাতে ধনীতম যারা, তারা কোনো ট্যাক্স দেয় না, প্রায় দেয় না বললেই চলে, কিন্তু আমরা ট্যাক্স দিই, আমাদের মতো সাধারণ মানুষ ট্যাক্স দেয়। জোরান মামদানির ক্যাম্পেনের মধ্যে একটা ছিল যে সে নির্বাচিত হলে যারা ধনীতম ব্যক্তি নিউ ইয়র্ক শহরে বসবাস করে, বা এখানে যাদের ব্যবসা আছে ইত্যাদি আছে, হোটেল আছে, এ আছে সে আছে, মানে নিউ ইয়র্কে তো বুঝতেই পারছেন পৃথিবীর সবচাইতে বড় বড় 5 স্টার হোটেলগুলো এখানে আছে, ট্রাম্প সব থেকে বড় টাওয়ারগুলো, কর্পোরেট অফিসগুলো সেখানে রয়েছে, আপনি যে ওয়াল থেকে স্ট্রিট বড় বলেন। কর্পোরেট অফিসগুলো আছে, ওয়াল স্ট্রিট হ্যাঁ, রয়েছে এখানে, যেখানে হ্যাঁ। যেখানে কর্পোরেট হাউসের, আমাদের নিজের চোখে দেখা কর্পোরেট হাউসের বিজনেস এক্সিকিউটিভরা, তারা হেলিকপ্টারে করে, ব্যক্তিগত হেলিকপ্টারে করে নিউ জার্সি থেকে ওয়াল স্ট্রিটের পাশে হেলিপ্যাডে এসে নামে, তারপরে ওইটুকু হেঁটে ঢুকে যায়, ঢুকে গিয়ে সারাদিন সেখানে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা রোজগার করে, স্টক মার্কেটে কেনা বেচা করে, ইনভেস্টমেন্ট করে, মানুষকে ঠকায়। আবার সন্ধে হলে তারা ওই হেলিপ্যাডে গিয়ে হেলিকপ্টার ধরে নিউ জার্সিতে তাদের প্রাসাদে ফিরে যায়। এই যে লোকগুলো আছে, এই এই লোকগুলো ট্যাক্স যদি ধনকুবেরদের উপরে, হ্যাঁ, ধনকুবেরদের উপর ট্যাক্স ধনকুবের বসান। ধনকুবেরদের যে ওপরে যদি ট্যাক্স তিনি যেটা বসাতে চাইছেন, সেটা পেলেই তার হাতে যে পরিমাণ অর্থ এসে পৌঁছবে, সেটার যদি সদ্ব্যবহার তিনি করতে পারেন, তাহলে যে ক্যাম্পেন প্রমিসগুলো তিনি করেছেন, তার মধ্যে অনেকগুলোই তিনি ফুলফিল করতে পারবেন। আর কয়েকটা যেটা করার জন্যে নিউ ইয়র্ক স্টেটের গভর্নর, যে তার হেল্প দরকার হবে, বা সেই যে অ্যাসেম্বলি মেম্বার যারা, তাদের সাহায্য দরকার হবে, বা আইন পাস করতে হবে, সেগুলো করার জন্যে তাকে একটুখানি ছোটাছুটি করতে হবে, ঘাম ঝরাতে হবে। কিন্তু নিউ ইয়র্কে আমাদেরই বন্ধুবান্ধবদের মধ্যে, মানে আমাদের পরবর্তী প্রজন্ম, যেমন আমি বলছি, আমার মেয়ের সবচাইতে কাছের এক বান্ধবী, সে এখন দুজন বান্ধবী, তারা এখন নিউ ইয়র্কের শহরের নির্বাচিত সিটি কাউন্সিল মেম্বার। হ্যাঁ, তাদের তাদের মতন যারা আছে, তারা তো অনেক কিছু কাজকর্ম তারা করছে, এবং তারা জানে যে কিভাবে অলবেনিতে, অর্থাৎ নিউ ইয়র্কের যে রাজ্যের রাজধানী, যেখানে গভর্নরের অফিস, সেইখানে লবিং করে কিভাবে কিছু কিছু আইন চাপ দিয়ে পাশ করিয়ে নেওয়া যায়, সেই চেষ্টা তারা করছে। ফলে আমার মনে হয় যে এই ট্যাক্স বসানো এবং ডেমোক্রেটিক পার্টির মধ্যে যে প্রগতিশীল শক্তিগুলো আছে, যে সমস্ত ব্যক্তি আছে, তারা যদি সঠিকভাবে সেই রাজনীতিটা করতে পারে, তাহলে তিনি যে ক্যাম্পেন প্রমিসগুলো জোরান করেছেন, তার মধ্যে অধিকাংশই রূপায়িত করা সম্ভব। পার্থবাবু, এখানে একটা প্রশ্ন আসে যে জোহরান মামদানি যদি তার প্রতিশ্রুতির সিকিভাগ যদি তিনি পালন করতে পারেন, এবং লোকে যদি দেখেন তার সদিচ্ছে আছে, সমস্তগুলো পালন না করতে পারলেও তিনি চেষ্টা করছেন, তাহলে আমেরিকার রাজনীতিতে এবং বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কি পড়বে? বিশেষ করে আগে বিশাল। প্রথমে আপনি যদি আমেরিকাটা, হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি, আগে আমেরিকা এবং তারপরে বিশ্ব রাজনীতি। সময় আমাদের সংক্ষিপ্ত হয়ে আসছে, আপনি খুব সংক্ষেপে যদি এটা বলেন, প্রথমে আমেরিকান বিশাল রাজনীতি।
বিশাল প্রভাব পড়বে, কারণ অলরেডি নিউ ইয়র্কের মতন একটা জায়গাতে একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ইয়াং একটা ছেলে, এবং সে হচ্ছে পিপল অফ কালার, দুই ইমিগ্রেন্টের সন্তান, সেরকম একজন যে নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হতে পারে, এরকম বিশাল বিশাল কর্পোরেট হাউস ফান্ডেড জায়েন্টদের, দৈত্যদেরকে হারিয়ে, সেটা সারা আমেরিকাতে একটা ভূকম্পন জাগিয়েছে। এবং সেই ভূকম্পনের জোরে, সেই ভূকম্পনের জেরে আমেরিকার বিভিন্ন জায়গাতে সামনের মাসগুলোতে এই ধরনের যে নির্বাচনগুলো আসছে, তাতে বিভিন্ন জায়গাতে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট প্রার্থীদের বিজয়ী হওয়ার সম্ভাবনা আরও বেশি উজ্জ্বল হয়েছে। এটা হচ্ছে আমেরিকার চেহারা। আর আমেরিকার মতন যে আর্থসামাজিক যে দেশগুলো আছে, যেমন কানাডা, যেমন অস্ট্রেলিয়া, যেমন ইংল্যান্ড, যেমন জার্মানি, এই যে যে সমস্ত দেশগুলো আছে, বা তৃতীয় বিশ্বের যে দেশগুলোতে আমেরিকান আমরা মডেলে, দক্ষিণ এশিয়াতেও যারা রয়েছি তাদের মধ্যে। দক্ষিণ এশিয়াতে আছে, ব্রাজিলে অলরেডি একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট প্রেসিডেন্ট লুলা ডি সিলভা, হ্যাঁ, তিনি হ্যাঁ। বিশাল লড়াই করে এই মোদির মতো এক ফ্যাসিস্টকে হারিয়ে সে জেল থেকে নির্বাচনে লড়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। সেও ডেমোক্রেটিক সোশ্যালিজমের কথা বলছে। ইংল্যান্ডে জেরেমি করবিন ডেমোক্রেটিক সোশ্যালিজমের কথা বলছে। ফ্রান্সেও সেটা চলছে। আফ্রিকান বিভিন্ন দেশে চলছে আন্দোলন। বিভিন্ন জায়গাতে পরিবেশ নিয়ে বিভিন্ন জায়গাতে কথা হচ্ছে। আমাদের দেশের বড় বড় যে মিডিয়া হাউসগুলো আছে, তারা এই সমস্ত বিজয়ের খবরগুলো বা তারা কি করতে চাইছে সেগুলোর কথা মানুষের কাছে কখনো বলে না। এই কারণে আমাদের দেশের মানুষ জানতে পারে না। আমার মনে হয় যে রাহুল গান্ধী যে কাজ করছেন, যে পথে হাঁটছেন, সেটাও সেই ডেমোক্রেটিক সোশ্যালিজমেরই পথ। আমি এই নিয়ে প্রচুর লেখালেখি করেছি। ইন্ডিপেন্ডেন্ট বলে একটা খুব প্রোগ্রেসিভ ম্যাগাজিন আছে, তাতে আমি ধারাবাহিকভাবে জোরানের ইলেকশনের আগে আমি একটানা লিখে গেছি। এবং আমি এবং আমার স্ত্রী দুজনেই যুদ্ধবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত। আমি শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত। আমি বিভিন্ন ইউনিয়নের সঙ্গে কথা বলেছি, জোরানের হয়ে ক্যাম্পেন করেছি। ফলে আমি জানি যে আমেরিকার ভেতরে আমরা তো পাস্ট জেনারেশন, কিন্তু নতুন যে জেনারেশন উঠে আসছে, আমার মেয়ের, আমার জামাইয়ের যে জেনারেশন উঠে আসছে, তাদের বন্ধু ক্রিস্টাল হাডসনের যে জেনারেশন উঠে আসছে, এরা এবং আমেরিকার নতুন প্রজন্মের যে ইমিগ্রেন্ট, তারা সবাই মিলে হাতে হাত মিলিয়ে কাজ করছে। এবং এর ফলে আমেরিকার ভেতরে এবং পৃথিবীর বহু জায়গাতে একটা বিরাট তার ঢেউ ছড়িয়ে পড়তে বাধ্য। খুব চমৎকার এটা বললেন। তার সঙ্গে আমার যে এর পরের যে প্রশ্নটা থাকবে সেটা, তার সঙ্গে ভারত এবং আমাদের এই উপমহাদেশের রাজনীতির একটু সম্পর্ক আছে। সেটা হচ্ছে যে আমাদের এই উপমহাদেশের রাজনীতি এখন ধর্মকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে, বলা যেতে পারে প্রায় ধর্মকেন্দ্রিক হয়ে হয়ে পড়েছে। কোথাও হিন্দু, কোথাও মুসলমান, এই সমস্ত পরিচয় আমাদের রাজনীতি আবর্তিত হচ্ছে। এই রকম অবস্থায় নিউ ইয়র্ক শহরে জোহরান মামদানি নিজের মুসলিম পরিচয় দিয়ে তিনি নিজে বললেন যে আমি মুসলিম। এই পরিচয় নিয়ে তিনি ভোটে দাঁড়ালেন, জিতলেন, এবং এমন একটা শহর থেকে জিতলেন যেখানে আমরা এত বড় টুইন টাওয়ার একটা জঙ্গি হামলা দেখেছি, যেখানে মানুষের মনের মধ্যে ইসলামোফোবিয়া থাকাটা খুবই স্বাভাবিক ছিল। সেইখান থেকে তিনি দাঁড়িয়ে জিতলেন। এই প্রেক্ষিতে আমাদের উপমহাদেশের রাজনীতির সঙ্গে আপনি এটাকে কিভাবে, যে এরকম একটা ধর্ম থেকে বেরিয়ে গিয়ে আমেরিকার নিউ ইয়র্ক শহরের মানুষ যদি করলেন, আমরা কি সেই অন্তত কিছু আশার আলো দেখতে পাবো এর থেকে? অবশ্যই, অবশ্যই। আমি আমার আমার একেবারে আম, দৃঢ় বিশ্বাস যে ইয়াং জেনারেশনের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এই ধর্মভিত্তিক ঘৃণার রাজনীতি, হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। পৃথিবীর কোথাও করে না। আমি তাদেরকে খুব কাছ থেকে দেখছি, আমেরিকাতেও করে না। আমেরিকাতে এই যে কুক্লাক্স ক্ল্যানের যে হোয়াইট সুপ্রিমেসিস্ট দলগুলো, ট্রাম্পের মতন লোকেদের যে রাজনীতি, সেই রাজনীতি দিন শেষ হয়ে গেছে, শেষ হয়ে আসছে। হ্যাঁ, এরা এখন মরণ কামড় দিচ্ছে, কারণ এরা ওটাকেই কেন্দ্র করে মানুষকে ভুল বোঝাতে চায়। তাদের সঙ্গে আছে তাদের অর্থবল, তাদের সঙ্গে আছে তাদের মিডিয়া। কিন্তু এই জোরান মামদানির বিজয় সমস্ত কিছুকে ব্যর্থ করে দিয়েছে। এবং নিউ ইয়র্কে আমরা তো চোখের সামনে টুইন টাওয়ার ধ্বংস হতে দেখেছি। আমার মেয়ে তখন ক্লাস 9-এ পড়ে, সে তার নিজের চোখে
তার স্কুল বাড়ির সামনে থেকে দেখেছে টুইন টাওয়ার থেকে লোকজন লাফিয়ে পড়ছে। আমরা পুরো জিনিসটার মধ্যে দিয়ে গেছি, আমরা জানি। কিন্তু এবং তারপরে যে ঘৃণামূলক আক্রমণ শুরু হয়েছিল, যার বিরুদ্ধে আমি বহু বছর ধরে রাস্তায় নেমে লড়াই করেছি, আমরা তো তার প্রত্যক্ষ সাক্ষী, অ্যাক্টিভিস্ট সাক্ষী। কিন্তু আমেরিকার যে নতুন ছেলেমেয়েরা বড় হচ্ছে, বা ভারতে যে নতুন জেনারেশনের ছেলেমেয়েরা বড় হচ্ছে, পাকিস্তানে, সমস্ত জায়গাতে, আর অন্যান্য ল্যাটিন আমেরিকার দেশগুলোর কথা, আফ্রিকার কথা তো ছেড়েই দিলাম, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এই ধর্মভিত্তিক ঘৃণার রাজনীতি, হিংসার রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, এই সমস্ত রাজনীতিতে তারা বিশ্বাস করে না। তারা অনেক বেশি উদার মনের মানুষ। তাদের মধ্যে ইয়াং ছেলেমেয়েরা কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে জু, এই লাইনে তারা ভাবেই না, ভাবেই না। এইটাই হচ্ছে আমাদের চোখের সামনে সবচাইতে বেশি আশার আলো আমি এই মুহূর্তে দেখতে পাই, সে আমেরিকাই হোক, সে ইংল্যান্ডই হোক, সে ভারতই হোক। আপনি চমৎকার বললেন। আপনার এই বিশ্লেষণ আমার মনে হয় আমাদের দর্শকদের অত্যন্ত ভালো লাগবে এবং অনেকেরই চোখ খুলে দেবে যে বিদ্বেষের রাজনীতি এখন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ জুড়ে শুরু হয়েছে, তা থেকে অন্তত একটা মানবতার বাণী আপনি নিজেও দিলেন। এবং সেই সঙ্গে জোহরানের বিজয় এবং জোহরানের কে নিউ ইয়র্ক শহরে জেতানোর যে মানুষরা তার পেছনে রয়েছেন, তার মধ্যে আপনিও একজন, আপনিও তার ক্যাম্পেইনে সক্রিয়ভাবে ছিলেন। তারা প্রমাণ করেছেন যে এই রাজনীতিকে ছেড়ে দিয়ে মানুষের উন্নয়নের রাজনীতি, সাধারণ মানুষের উন্নয়নের রাজনীতি এবং ভালোবাসার রাজনীতিকে বিজিত হতে দেখা যায়। তো আমরা আশা করব যে আমরাও এরকম একটা দিন নিশ্চয়ই দেখতে পাবো, যে এরকম কোনো নিশ্চয়ই নায়ক আমাদের দেশেও তিনি এগিয়ে আসবেন এবং আমরা সবাই সেই দিনটার প্রতীক্ষায় থাকব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এরকম দেশে এখন এসে আপনার ব্যস্ত সময়ের মধ্যে আপনি আমার এই অনুরোধে আজকে আমাদের দর্শকদের জন্য এই সময়টুকু দিলেন। আপনাকে অনেক অনেক নমস্কার। এবং যারা আমার এই অনুষ্ঠানটা দেখলেন আজকের এই খোলা আড্ডা পার্থবাবুর সঙ্গে, আপনাদের অনেক নমস্কার। এবং শেষ সঙ্গে একটা আবেদন থাকবে যে আপনাদের এই অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। নমস্কার।